2000 টাকা বললে আসে 500 টাকা। 500 বললে তো 170-এর উপরে কখনোই আসে না। কলন মূল্য থেকে বেশি 29% মূল্য দিয়ে এই 148 কোটি টাকার যে পুরা মূল্যটা সেটাকে ওই একটা প্রতিষ্ঠানকে দেওয়া হলো, যেটা কোনোভাবে একটা প্রতিষ্ঠানকে এইভাবে দেওয়ার এখতিয়ার চেয়ারম্যান বা মেম্বার কারোর এখতিয়ার থাকে না। কিপ্যাডটা পিঁপড়া খেয়ে ফেলে। মিটার হঠাৎ করে রিডিং বন্ধ হয়ে যায়, উল্টা রিডিং শুরু হয়। এই বিলটি দেখার পর আমি হতভম্ব হয়ে পড়ি। আপনি অপরাধ করবেন, আমি না অপরাধের বিষয় না, তথ্য অধিকার আইনে কিন্তু ঝামেলা করবে। সমিতি আর এই দুর্নীতি সরকার এটা থেকে আমার দাপ্তর। দেশে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা পল্লী বিদ্যুতের, সেখানে দুর্নীতি আর অনিয়মেরও আখড়া। কিন্তু কেন তা জানতেই 21শে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান 21-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। আপনি অপরাধ করবেন, আমি অপরাধের বিষয় না, অপরাধ জাজমেন্ট করার জন্য আমার অথরিটি আছে। 21-এর চোখের টিমের উপস্থিতি টের পেয়ে এভাবেই ক্ষিপ্ত হন কুমিল্লা পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। চিঠি দিবেন যে আমরা আসবো, অমুক দিন আসবো, আমার ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট কথা বলবে এভাবে। মানে আমি চিঠি দেব যে ভাই আপনারা একটা অপরাধ করবেন। না সেটা না, আপনি মাঠে গিয়ে গ্রাহক থেকে নেন, কিন্তু অফিসে এসে আপনি অফিসে আসতে পারেন না। এটা আসবেন, কিন্তু আপনি কি তথ্য নিতে চান, কি আসবে সেটা আমাদের থেকে কথা বলতে হবে না। এটা জার্নালিজমের মধ্যে পড়ে না। এটা ঊর্ধ্বতনদের অনুমতি ছাড়া গ্রাহক ভোগান্তির কথাও তুলে ধরা যাবে না বলে সাবধান করেন তারা। আমার যেহেতু কেপিআই স্থাপনা, এখানে কিন্তু রেস্ট্রিকশন আছে। এটা হচ্ছে যে কর্তৃপক্ষ সবাই জানে, পুলিশ সুপার আর যারা আসে ওনারা জানায় আসে। তথ্য অধিকার আইনে আপনি আমাকে জানতে যাবেন, যেটা আমার দেওয়ার আমি সেটা দিতে পারবো, যেটা দেওয়ার না ওপেন সোর্স থেকে তথ্য নেওয়ার অধিকার আমাদের না। ওপেন সোর্স আমি বাইরে থেকে নেবেন। কিন্তু কেন তা জানতে সেখানে আসা দুজন গ্রাহকের সাথে কথা বলি। আমি তো পল্লী বিদ্যুতের কোনো সেবা দেখছি না, আমরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুৎ চলে যাচ্ছে, এখন তার পাওয়ার নাই কাল। তারপরে দেখেছি আমি পাস দিচ্ছি, ঠিক আছে, অটো পাস দিচ্ছি, বিলটা বুথের হয় নাই, বুথে ধরে রয়েছে মিটারে, বুথে ধরে রয়েছে যারা বিদ্যুৎ মন্ত্রণালয় চালাইতেছে। যে মিটারগুলো আছে না, এগুলা একেবারে নিম্ন শ্রেণীর, মানে যেগুলা ব্যবহারযোগ্য না। মিটার খুলি আনছে, খোলা আনার পরও এখন এই পাস দিতে আছে। আমরা দেখেন, শুধু কুমিল্লায় নয়, সারা দেশের পল্লী বিদ্যুতের গ্রাহকদের এমন হাজারো অভিযোগ আছে। গত মাসে 200 টাকা বিল আসছে, এবার 1000-এর ঊর্ধ্বে বিল আসছে। এই কারেন্ট বিলটা দিতে যে আমরা হিমশিম খেয়ে যেতেছি। নাটোরের একটি ছোট্ট কারখানায় যেখানে নিয়মিত 15 থেকে 16,000 টাকা বিদ্যুৎ বিল আসে, সেখানে গত বছরের আগস্টে বিল আসে 1.5 কোটি টাকার উপরে। বিলটি দেখার পর আমি হতভম্ব হয়ে পড়ি। গোটা মেশিনগুলো বিক্রি করলে বা এই জায়গা সহ বিক্রি করলে আমার এত টাকা পরিশোধ করার মতন ক্ষমতা আমার নাই। রয়েছে আরো অভিযোগ। 4 টাকা 15 পয়সার বিল 7 টাকার উপরে। আমি তো বাড়তি কোনো জিনিস চালাই না, তো এই বছর এত বিল উঠলে কারণটা কি? যত অভিযোগ আসে তার বড় অংশ মিটার কেন্দ্রিক। বেশিরভাগ ক্ষেত্রে মিটারে অতিরিক্ত বিল আসা, দ্রুত মিটার নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া যায়। আমার বাড়িতে কেউ থাকে না, বিগত 1-2 মাস হলে কেউ থাকে না। আমার মা গত পরশুদিন বাড়িতে গেছে, আমার এক ছোট ভাই ও দেখাশোনা করে, ও বলতেছে যে ভাই 600 টাকা কারেন্ট বিল আসছে। একটা বাড়িতে যদি কেউ না থাকে, সমস্ত কিছু জিরো, তাহলে 600 টাকা কিভাবে বিদ্যুৎ বিল হয়? পল্লী বিদ্যুতের মিটার নিয়ে অনেক অভিযোগের কথাই তো শুনলাম, কিন্তু তার সত্যতা আমরা যাচাই করতে চাই। কোথাও মাটিতে পড়ে আছে মিটার, কিন্তু চলছে ঠিকই। আবার কোথাও বাতিল হিসাবে ফেলে রাখা হয়েছে, নেই কোনো সংযোগ, কিন্তু পালস দিচ্ছে, বাড়ছে বিদ্যুৎ বিল। ডিজিটাল মিটারের এমন তেলিসমাতিতে দিশেহারা গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরতরা পড়েন রোষানলে। তাদের দাবি, যেসব অভিযোগে গ্রাহকদের রোষানলে পড়তে হয় তার নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। মাঠে মাইর খাই আমরা, এবং সব জায়গায় অবহেলিত হই আমরা। তাদেরকে যখন আমরা মাঠের অবস্থাগুলো বলি, তারা বলে ঠিক আছে দেখব, কারণ তারা কিন্তু গ্রাহকের সাথে সরাসরি সংশ্লিষ্ট না, সরাসরি সংশ্লিষ্ট আমরা। ডিজিটাল জালিয়াতির যে মহোৎসব 15 বছর ধরে দেশে চলেছে, সেখানে বাদ পড়েনি ডিজিটাল মিটারও। কি পরিমাণ মিটার নষ্ট হচ্ছে তার বাস্তব চিত্র দেখতে আমরা যাই দেশের 10টি পল্লী বিদ্যুৎ সমিতিতে। প্রথমেই দেখতে চাই কুমিল্লার চিত্র, যেখানে আমাদের বাধা দিয়েছিলেন কর্মকর্তারা। আপনি অপরাধ করবেন, আমি না অপরাধের বিষয় না, অপরাধ জাজমেন্ট করার জন্য আমার অথরিটি আছে।
স্টোরে গিয়ে রীতিমতো ভিমরি খাওয়ার অবস্থা। নষ্ট মিটারের পাহাড় জমেছে সেখানে। মিটারগুলো বিরাট স্তূপাকারে পড়ে আছে। এসব মিটার একসময় গ্রাহকের যন্ত্রণার কারণ ছিল। যে বস্তা বা বিভিন্ন কার্টুন দেখা যাচ্ছে, এর ভেতরে কিন্তু মিটার রয়েছে এবং এই মিটারগুলো নষ্ট রয়েছে এবং এখানে যে পাহাড়ের মতো স্তূপের যে মিটারের সংখ্যা সেটি 50,000-এর মতো। এই পুরো পল্লী বিদ্যুৎ 2-এ গ্রাহকের সংখ্যা রয়েছে 4,70,000। নষ্ট হওয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে এবং তার বড় কারণ হচ্ছে এই মিটার কেনাকাটা অনিয়ম এবং অনিয়ম করে সেখানে নিম্নমানের মিটার কেনা হয়েছে এবং কম দামের মিটার বেশি টাকা দিয়ে কেনা হয়েছে। কি বলছেন স্টোর কিপার? আমাদের এখানে যে নষ্টগুলো আছে এটা 3 বছরের। স্লো মুভিং বলতে আমাদের যে সমস্ত এখন তো লাইনে কাজ এর পরিমাণটা কমে গেছে। আগে যখন শতভাগের কার্যক্রম ছিল তখন তো আমাদের লাইনে অনেক ব্যবহার হতো, এখন কমে গেছে লাইন নির্মাণের এটা যেহেতু শতভাগ শেষ। 2021 থেকে 2023 সাল পর্যন্ত 3 বছরে 34টি পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যে দেখা যায় সেখানে প্রায় 45 লাখ মিটার স্থাপন করা হয়। একই সময়ে নষ্ট হয় প্রায় 14 লাখ মিটার। মিটার কেন্দ্রিক যত সমস্যা তার মূল কারণ নিম্নমানের পণ্য। অটো পালস দেয়, মিটার হঠাৎ করে রিডিং বন্ধ হয়ে যায়, উল্টা রিডিং শুরু হয়, মিটার আপনার সাদা হয়ে যায়। এগুলা প্রতিটা অফিস থেকে কম করে আপনার 300 থেকে 400 মিটার আমাদের ফিল্ড থেকে ফেরত আসে। মিটারের লাইফ হলো 10 বছর, তার মানে আমাদের 3.5 কোটি গ্রাহক আছে, 35 লাখ পর্যন্ত মিটার নষ্ট পর্যন্ত যদি হইতো এটাকে অ্যাকসেপ্টেবল। নিম্নমানের মিটার কেনার কারণে ভোগান্তি পোহান গ্রাহকরা। 2 থেকে 3 মাসের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে অনেক মিটার। অটোপালসের কারণে বিদ্যুৎ ব্যবহার কম করেও দিতে হচ্ছে বেশি বিল। এসব ডিজিটাল মিটার প্রতিটি 1200 টাকার বেশি দিয়ে কিনে পল্লী বিদ্যুৎ, কিন্তু বাজারে নিম্নমানের এসব মিটার বিক্রি হয় 5 থেকে 600 টাকায়। এই মিটারটা যখনই আমরা ইনস্টল করি গ্রাহক পর্যায়ে, তখন আলটিমেটলি 1 মাস, 10 দিন, 2 দিন, 5 দিনের ভিতরে মিটারটা বিভিন্ন কারণে ড্যামেজ হয়। ডিজিটাল মিটারের মতোই ডিজিটাল স্মার্ট মিটারও ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, বাড়তি আর অগ্রিম টাকা দিয়ে বাড়তি ঝামেলায় পোহাতে হচ্ছে তাদের। হয়রানির মধ্যে আমরা খুব বিপদে আছি। 2000 টাকা বললে আসে 500 টাকা। 500 বললে তো 170-এর উপরে কখনোই আসে না। খোদ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারাই বলছেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্মার্ট মিটারের নামে স্মার্ট ঝামেলায় ফেলেছেন মাঠের কর্মীদের। আরইবি যে বিপিএমসি মিটারগুলো ইনক্লুড করছে, পিবিএস এর উপরে দিছে, সেগুলো আসলে সমস্যার কোনো শেষ নেই। যেটা চাইবে গ্রাহক টোকেন ঢুকাবে, সেটার কিপ্যাডটা পিঁপড়ায় খেয়ে ফেলে। এই মিটারগুলো পানি লাগলে মিটারের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। 50% মিটার হ্যাং করে। ভোল্টেজ কম থাকলে মিটারের রিলে কানেক্ট হয় না। রিলে কানেক্ট না হওয়ার কারণে গ্রাহক বিদ্যুৎ পায় না। পল্লী বিদ্যুতের বহুমুখী অনিয়মের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় কেনাকাটায়। যত বেশি কেনাকাটা ততটাই পকেট ভারী দুর্নীতিবাজদের। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো 2015 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি টেলিফোন শিল্প সংস্থা টিএসএস থেকে 4 লাখ মিটার কিনে। সর্বশেষ সিঙ্গেল ফেজ প্রিপেড মিটার কেনা হয় 5,050 টাকা করে। এরপর 2019 সালে চীনের হেক্সিং থেকে 2 লাখ মিটার কেনা হয় 2,380 টাকা করে। একই বছর টিএসএস থেকে মিটার কেনা হয় 5,550 টাকা করে। 2022 সালে বিপিইএমসি, টিএসএস ও বেসিকো থেকে 75,000 মিটার কেনা হয় 5,200 টাকা করে। 2023 সালে ওই 3 সংস্থা থেকে একই সংখ্যক মিটার কেনা হয় 6,300 টাকা করে। এদিকে আরইবি 5 লাখ মিটারের প্রতিটিতে খরচ করেছে 12,000 টাকার বেশি। 2020 সালে 2 লাখ প্রিপেড মিটার কেনে আরইবি। সেখানে 5টি পল্লী বিদ্যুৎ সমিতির নামে 150 কোটি টাকার কেনাকাটা করা হয়। প্রাক্কলিত ব্যয়ের চেয়ে 29% বেশি দরে মিটার কেনা হয়, আর মিটার কেনা হয় সরাসরি বিপিইএমসি থেকে। এই 150 কোটি টাকার প্রিপেড মিটারটা বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, যার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই একেবারেই, তো তাদের কাছ থেকে এই মিটারটা ক্রয় করা হয়েছে। ইভেন তাদের যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে আপনার সেনজেন স্টার ইনস্ট্রুমেন্ট কোম্পানি, এটাও একেবারে মার্কেটে নতুন এবং অনভিজ্ঞত। কোনো রকম প্রতিযোগিতামূলক ক্রয়ের বদলে মানে কেন বা কী কারণে তাদের কাছ থেকে কিনা হয়েছে, এটা একেবারেই প্রশ্নের সম্মুখীন। কলন মূল্য থেকে বেশি 29% মূল্য দিয়ে এই 148 কোটি টাকার যে পুরা মূল্যটা সেটাকে ওই একটা প্রতিষ্ঠানকে দেওয়া হলো, যেটা কোনোভাবে একটা প্রতিষ্ঠানকে এইভাবে দেওয়ার এখতিয়ার চেয়ারম্যান বা মেম্বার কারোর এখতিয়ার থাকে না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যায়, এবং এই মিটারগুলোর গুণগত মান চরমভাবে খারাপ, চরমভাবে
বারবারই নষ্ট হয় এই মিটারগুলো। বিপিএমসির নিজস্ব উৎপাদন কারখানা দেখতে আমরা টঙ্গীতে যাই। সেখানে কর্তব্যরতরা জানান তাদের পণ্য উৎপাদন কারখানা রয়েছে, তবে আমাদের তা দেখাতে চান না। প্রিপেড মিটারগুলো সর্বশেষ যেগুলো যে পল্লী বিদ্যুতে দেওয়া হয়েছে এগুলো তো আপনারাই দিয়েছেন। হ্যাঁ, মানে এগুলো কি আপনাদেরই কি ম্যানুফ্যাকচার না অন্য কোথাও থেকে আনতে হবে? আমাদের ম্যানুফ্যাকচার। আর কোম্পানির জিএম জানান উৎপাদন নয়, অ্যাসেম্বল করা হয় মিটার, আর তা আসে চীনের শেনজেন স্টার কোম্পানি থেকে। ওই যেখানে গিয়েছিলেন ওখানে আমাদের অ্যাসেম্বল প্ল্যান্ট আছে। এগুলো কি অ্যাসেম্বল করেন না? না, আমরা এসকেডি ফর্মে নিয়ে আসছি। হ্যাঁ, সেমি নকডাউন ফর্ম। এসকেডি মানে তো সেমি নকডাউন, মানে এটারে মনে করেন খুলে খুলে গুলি করে এইভাবে আনলে তারপরে নিয়ে আমরা জোড়া দিই ইকুইপমেন্ট হতে, আমরা এটা প্রপার চ্যানেলে আনতেছি। অভিযোগ এই শেনজেন স্টার কোম্পানির সাথে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পর্ক রয়েছে। ইতিপূর্বে আরবির কেনাকাটা নিয়ে প্রশ্ন উঠলেও সরকার বরাবরই এদের ব্যাপারে নিশ্চুপ। আরবির সকল কেনাকাটায় নসরুল হামিদ বিপু এবং কুমিল্লা 3 আসনের এমপি শামীমের নাম জড়িয়ে আছে। 5 আগস্টের পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি। সেই প্রিপেড মিটার করার দুর্নীতি ও যে অনিয়ম, এটা একটা একদম মহাসমুদ্রের মতো আরবিতে। ঠিক আছে, যেমন ধরেন বিগত সরকারের আমলে এটা নিয়ে অনেকবার পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় আসছে, কিন্তু পত্রপত্রিকা আসলেও এইসব বিষয়ে সরকার একেবারেই নিশ্চুপ। এটার মূলত কারণটা হইল আমাদের যেটা যতটুকু জানি সেটা হলো বিগত সরকারের যে প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু এবং কুমিল্লা 3-এর যে এমপি শামীম, ওনারা সরাসরি এটার সাথে জড়িত ছিল। কেনাকাটার তালিকায় আছে নিম্নমানের মালামাল। কেনাকাটার দুর্নীতি কতটা তা বুঝতে আমরা বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির স্টোরে যাই। সেখানে দেখা যায় সব মিলিয়ে প্রায় 1000 কোটি টাকার পণ্য পড়ে আছে, যা ব্যবহারের সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই এবং অনেক পণ্যই ব্যবহার হবে না বলেও জানান কর্মকর্তারা। অভিযোগ নিজেদের পকেট ভারী করতেই এমনটি করেছে পল্লী বিদ্যুৎ। আমাদের কোন মালামালটা লাগবে, কোন মালামালটা লাগবে সেটার দিকে তাদের খুব বেশি ভ্রুক্ষেপ নাই। আমরা বারবার যে মালামালটা প্রয়োজন গ্রাহকের সেটার দিকে ফোকাস করলেও তারা সেই মালামালটা দিতে বেশি একটা ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট কোন জায়গায়? যেখানে তাদের লভ্যাংশ বেশি আছে সেই জায়গায়। প্রায় 1000 কোটি টাকার মতো মালামাল যেটা জীবনে কখনো ইউজ হবে না সেভাবে পড়ে আছে, যেটা এই 1000 কোটি টাকা মালামাল শুধুমাত্র আরবির ফিল্ড পর্যায়ের অভিজ্ঞতা না থাকার কারণে এবং তারা এই যে অপরিকল্পিতভাবে মালামালগুলো ক্রয় করে একটা দুর্নীতির আখড়া করেছে, সেটার বাস্তবায়ন হচ্ছে এই যে স্টোরে আপনারা এসেছেন, স্টোরে এই মালামালগুলো। শুধু বিদ্যুতের মালামালই নয়, পল্লী বিদ্যুতের কেনাকাটায় দুর্নীতি আছে অন্যান্য পণ্য। 1,60,000 টাকার প্রিন্টার 15 লাখ টাকায়, 70,000 টাকার ল্যাপটপ 5,73,000 টাকায়, 32,000 টাকার একটি পণ্য কেনা হয়েছে 85,000 টাকা, 95,000 টাকার ল্যাপটপ 4,86,000 টাকা, 60,000 টাকার রাউটারের দাম পড়েছে 5,80,000 টাকা। এমন হাজারো কেনাকাটার দুর্নীতির বিষয় নিয়ে বোর্ড আর সমিতির আছে পাল্টাপাল্টি অভিযোগ, আছে যার যার ব্যাখ্যাও। মনে করেন এটার দাম দিল 50,000 টাকা একটা চেয়ার, কিন্তু ইটের দাম কমায়া ওখানে আবার সে করলো। তো এখন যে এই যেগুলি মানে মূল আইটেম না, তার মধ্যে তারা এরকম কিছু কিছু আইটেম দিচ্ছে, এইটা ওই পুরা প্যাকেজটা বিলেই জিনিসটা। আরবির ক্ষেত্রে যেটা সুবিধা, তারা যা কিনবে সেটা পল্লী বিদ্যুতের সমিতির লোকের উপরে গছিয়ে দিবে এবং পল্লী বিদ্যুৎ সমিতির লোক সেই মালামাল নিতে বাধ্য থাকে, যে কারণে এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। 80টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে 2024 সালের জানুয়ারি মাসে শীতার্তদের জন্য কম্বল বিতরণ করতে 66 লাখ টাকা তোলা হয়, কিন্তু সেই কম্বল কেনা কিংবা বিতরণ করা হয়নি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে একটি কম্বল কিনেও কোনো সমিতি থেকে দেওয়া হয় নাই। অর্থাৎ এই যে 66 লাখ টাকা তারা নিলেন, এই টাকাটা নিয়ে তারা কিভাবে ব্যয় করলেন, কোন খাতে ব্যয় করলেন, তার কোনো হিসাব নাই। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইচ্ছে মতো মালামাল কিনে সেই টাকা সমিতিকে শোধ করতে বাধ্য করার অভিযোগও রয়েছে। কেনাকাটা ছাড়াও পল্লী বিদ্যুতে আর কি ধরনের অনিয়ম হয় তা জানবো বিরতির পর। স্বাগত 21-এর চোখে। কেনাকাটা ছাড়াও আরও অনিয়ম ও দুর্নীতি রয়েছে পল্লী বিদ্যুতে। সেক্ষেত্রে অনিয়মে মিলেমিশে একাকার পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর পল্লী বিদ্যুৎ সমিতি, যেন দুজন দুজনার। নীতিমালা অনুযায়ী লাইন নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ অফিসে টাকা জমা দেয় গ্রাহক, আর টাকার বিনিময়ে লাইন নির্মাণ করে দেয় পল্লী বিদ্যুৎ। বিধান থাকলেও তার ব্যত্যয় ঘটে বিভিন্ন স্থানে। এই টেন্ডার করতে অনেক প্রক্রিয়া লাগে, প্রায় 6-7 মাস লাগে।
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বিশেষ সুবিধা দিয়ে 2 কিলোমিটার লাইন নির্মাণ করে দেন বোর্ডের সাবেক সদস্য অঞ্জন কান্তি দাস। তার বাড়িও মাধবদীতে। আমরা যাই তার বাড়িতে। বিশেষ ক্ষমতায় 2 লাইন থেকে সংযোগের ব্যবস্থা করেছেন নিজ বাড়িতে, যেন এক পাশের বিদ্যুৎ না থাকলে অন্য লাইন থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। তবে আমরা যখন সেখানে যাই তাকে বাড়িতে পাওয়া যায়নি। অঞ্জন সাহেবের বাসা? উনি কি আছেন? না। চাকরিতে থাকা অবস্থায় তিনি গড়ে তোলেন বিদ্যুতের ট্রান্সফরমার সাপ্লাইয়ের প্রতিষ্ঠান। তিনি 2022 সালে অবসর নিলেও 2017 সালে গড়ে তোলেন এই প্রতিষ্ঠানটি। রিটায়ারমেন্ট এসেছেন 2022 সালে। 17 সাল থেকে সে একটি ফ্যাক্টরি চালায়। তার ট্রান্সফরমার কেনার জন্য লোকজনকে বাধ্য করতো। তার ট্রান্সফরমার না কিনলে সেখানে সংযোগ হইতো না। অন রেকর্ড হইলো আমি হইলো 20 থেকে আসছি, কারণ আমি চাকরি থাকা অবস্থায় এখানে তো থাকতে পারবো না। মাধবদী পল্লী বিদ্যুৎ সমিতিতে অঞ্জন কান্তি দাসের অনিয়ম নিয়ে কথা বলতে চাইলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমাদের এখানে সাম্প্রতিককালে তো অনেক বদলি হয়েছে, অনেকে নতুন এসছে, আর এই সময় আমিও ছিলাম না। তাই এখন আমরা একটু দেখি কাগজপত্র কার কাছে কি আছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর আওতাধীন আশুলিয়ায় অবস্থিত একটি হাউজিং এর ক্ষেত্রেও নিজস্ব ব্যবস্থাপনায় লাইন নির্মাণের অনুমতি দেওয়া হয়। আর অভিযোগ রয়েছে সাভারে ডিওএসএস এর লাইন নির্মাণ করা হয়েছে পল্লী বিদ্যুতের নিজস্ব অর্থায়নে। অভিযোগ আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈনুদ্দিন এই সুবিধা দিয়েছেন, যার সাথে জড়িত সমিতির কর্তারাও। আপনি সাভারে যে ডিওএইচএস যে হাউজিংটা আছে, সেই হাউজিং এর ফাইল যদি যান ঢাকা পল্লী সমিতি থেকে দেখবেন এই হাউজিংয়ের লাইন নির্মাণ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি সরকারি টাকা ব্যয় করে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 তাদের সরকারি টাকা ব্যয় করে এখানে হাউজিংটার লাইনটা নির্মাণ করে দিয়েছে। চেয়ারম্যান মহোদয় ছিল মঈনুদ্দিন আহমেদ, তিনি এই জিনিসটা অনুমোদন দিয়েছে এবং খবর নিয়ে দেখবেন যে ওখানে তার একটি প্লটও আছে। এটা কোনোভাবেই তার এখতিয়ারের মধ্যে পড়ে না। সে সম্পূর্ণভাবে তার ক্ষমতার অপব্যবহার করে এই অনুমোদনটি দিয়েছেন এবং পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে এই কাজটি করিয়েছেন। আমরা বিষয়টি জানতে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে গেলে সেখানকার প্রধান ক্যামেরায় কথা বলতে রাজি হন না। আপনি একটু ওয়ান্টন করেন, অনুমতি ছাড়া করবেন না, তথ্য অধিকার আইনে কিন্তু ঝামেলা করবেন। তবে স্বীকার করেন উভয় পক্ষের লাভের জন্যই হয়েছে এমন বিশেষ ব্যবস্থা। আপনার বাড়ি পর্যন্ত আমরা 1 খুঁটি লাইন ফ্রি দিই, কিন্তু আপনার বাড়িটা 3 খুঁটি দূরে। ধরেন ওই বাকি 2 কোটির টাকা আপনাকে আমরা লিখবো, ডিমান্ড নোট দিব, দিয়ে বলবো টাকা জমা দেন, তার প্রেক্ষাপটে আমরা লাইন তৈরি করি। এইটা ধরেন তখনকার যারা কর্তৃপক্ষ ছিলেন, এখানে না আরো উপরের, তারা হয়তো যেহেতু আর্মিদের প্রতিষ্ঠান প্রায় 10-15 কোটি টাকার জমি দিয়ে সাবস্টেশন জায়গা দিছে। আমরা করছি না সাবস্টেশন, এটার জন্যই করছি। তো এরকম হেরা হয়তো কিছু কাজ সুবিধা দিছে, আমরাও কিছু সুবিধা হয়তো দিছি আইনের ভিতর থেকে। হ্যাঁ, চেয়ারম্যান স্যারেরও প্লট আছে। তবে সংবাদ প্রকাশ না করতে 21 টেলিভিশনের টিমের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দেন তিনি, আর তার আদেশ পালনে টাকার অফার করেন এক কর্মকর্তা। এটা থেকে আমার দাপ্তরিক, আপনার সাথে পার্সোনাল সম্পর্ক, প্লিজ এটা ওটা কিছু মনে করেন না। মিটার কেনাকাটার পাশাপাশি মিটার ভাড়া নিয়ে আছে নানা অভিযোগ। ডেসকো, ডিপিডিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাহক নিজেরা মিটার কিনেন, এতে প্রতি মাসে ভাড়া দিতে হয় না। কিন্তু পল্লী বিদ্যুতে বছরের পর বছর মিটার ভাড়া গুনেন গ্রাহকরা। ডিমান্ড চার্জ বাড়াইছে, ধরেন আপনার মিটারের লেয়া ছিল 40 মাস পর মিটার ভাড়া নিব না, কিন্তু এরা তো 40 বছরে এগুলো কামাচ্ছে না, মিটার ভাড়া নিয়েই যাচ্ছে 40 মাস। পল্লী বিদ্যুতের মধ্যেই ব্যতিক্রম রয়েছে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। পল্লী বিদ্যুতের গ্রাহক হলেও সেখানে মিটার ভাড়া নেই। তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল গ্রাহকদের আন্দোলনের কারণে। সময় হলো আরও একটি বিরতির, ফিরবো একটু পরে, সঙ্গেই থাকুন। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আর কর্মচারীদের অনিয়ম আর বাড়াবাড়িতে ভোগান্তিতে পড়ে গ্রাহক, এটা তো সবারই জানা। কিন্তু জানেন কি, বোর্ডের কর্তাদের দাপটে নাজেহাল খোদ সমিতির কর্তারা। গ্রুপিং শুরু করছে, ওই ডাকেন, আমাদের হাত কতটুকু এটা বুঝাবো ওকে। আপনার এত আমি ফর্মাল কথা শুনতে যাচ্ছি না, আপনাকে যেটা বলছি এটা করবেন কিনা এটা বলেন। কোন ভাবে তুই হতে ওলাকা বলবো, তুই বলে। বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর সমিতি ডিজিএম এর কথোপকথন। এই বেলাল শহরের বাচ্চা, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাসুদ রানা, তোর মধ্যে তোর গোয়ার মধ্যে একবারে ইয়া দিয়া দিমু, তুই ওলাকা থাকিস টিভিএসে। কে ভাই আপনি? কে বলছিলেন? আমি ইঞ্জিনিয়ার, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি? তুই তোর কোন ভাবে তুই হতে ওলাকা বলবো, তুই বলে। তোর গোয়ার মধ্যে
মনে কর যে ইয়া বাই করবো তোর আচ্ছা সমস্যা নেই, আসেন আপনার কথা রেকর্ডিং করা আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ তুই রেকর্ডকে তুই বলে এটা ইয়া কর। আচ্ছা আসেন, কার ঘর মধ্যে কে ঢুকে দেয় দেখবো নি। বোর্ডের সহকারী পরিচালক আর সমিতির ডিজিএম এর একটি ফোন আলাপ। আপনাকে যেটা বলছি এটা করবেন কিনা এটা বলেন আমাকে। আমি এত লিখিত আপনার ওই মিটার রিডা কামেন্স কি সন্ত্রাসী হয়েছে নাকি? ওকে সেভ করতে পারবেন পরে বলেন এটা। আপনার এত আমি ফর্মাল কথা শুনতে যাচ্ছি না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি কেন দিব আমাকে? আমি গ্রাহক স্টাইল তো এরকমই বলতেছেন। একজন ডিজিএম কে আপনি এটা বলতেছেন, আমি বলতেছি ফর্মালিটিকে ফর্মাল রক্ষা করতে হবে। এই শুনেন আমি ডিজিএম আবার কি চুপ করেন আমি পরিবার হয়, আমি আপনার র্যাঙ্কে আপনি বাড়ি কই? এত গরম দেখাচ্ছেন কেন? আপনি গরম আমাকে দেখাইলেন, আমি ব্যবস্থা নিব। আপনাকে ঘাস কাটার জন্য দিছে? এই আবার কথা বলেন উল্টাপাল্টা। ঘাস কাটা মানে কি? এই কাকে বলতেছেন ঘাস কাটা? তোকে বলছি বেটা, তোকে বলছি। এবার শুনি বোর্ডের নির্বাহী পরিচালক আর সমিতির একজন জিএম এর ফোন আলাপ। আপনার এখানে ঢাকা বিবিএস ওয়ানে সৈকত বলে কোনো এজিএম আছে? ওই কুত্তার বাচ্চারে ডাকেন বা খেয়াল করেন, খেয়াল করে তাকে দেখেন যে সে বাংলাদেশে আগে পিবিএস এর যেইটাকে নষ্ট করার জন্য সে গ্রুপিং শুরু করছে, আজকে মিটিং এ অ্যাটেন্ড করবে। ওই সোরা আপনি প্রমাণ সহ রেডি করেন, বুঝছেন? তারপরে ওরা কিভাবে আমাদের হাত কতটুকু আমাদের আপনাদের এটা বুঝাবো ওকে। এসব ফোনালাপে বোর্ডের কর্তাদের দাপট স্পষ্ট, তাদের খবরদারিতে তটস্থ সমিতির সবাই। যে দুর্নীতির আখড়া, মানে এটা দুর্নীতি স্বর্গরাজ্য। তারা নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে মালামাল ক্রয় থেকে শুরু করে সব জায়গায় তাদের দুর্নীতি আছে। তাদের কয়েকটা সিন্ডিকেট আছে। আমাদের জুনিয়র পদ থেকে অফিসার পদে যখন প্রমোশনগুলো দেয়, তারা প্রতি পদে 5 থেকে 10 লাখ টাকা তারা নেয়, এবং এই টাকাগুলো তাদের প্রত্যেকটা অফিসে আমাদের সমিতিগুলোতে তাদের লোক সেট আপ করা আছে। ওই সেট আপ করা, যেমন আমি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে যখন আমাকে প্রমোশন দিয়ে এজিএম বানাবে, তখন আমার থেকে তারা 3 লাখ 5 লাখ টাকা নিবে। এবং তারা কিন্তু রেজাল্টগুলো, আমি চাকরির পরীক্ষায় সব জায়গায় বাংলাদেশের যেখানে পরীক্ষা নেয় সেখানে রেজাল্ট ওয়েবসাইটে পাবলিশ করে। তারা কিন্তু রেজাল্ট কোনোদিন ওয়েবসাইটে পাবলিশ করে না। আরবি এবং সমিতির ভিতরে যে দ্বৈত যে ব্যবস্থাপনা আছে, যে দুইটা সার্ভিস কোড আছে, সেই সার্ভিস কোডটা একত্রিত করে দিলেই কোনো ধরনের অর্থ লাগবে না, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, কোনো ধরনের চেয়ার টেবিল লাগবে না। এইটা করে দিলেই কিন্তু এই সংস্কারটা হয়ে যায়। পল্লী বিদ্যুতের বিরুদ্ধে একসময় ফুঁসে উঠেছিল কনসার্টবাসী। সে সময় আন্দোলনে মারা যান 31 জন। 2024 সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্তাদের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করে খোদ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরতরা। দাস প্রথার যে বিষয়টা ছিল ওইরকম দাসের মতো আছে, আমাদের কথা বলার কোনো জায়গা নেই, আমাদের মাঠ পর্যায়ে যে অভিজ্ঞতা সেটা গ্রাহকদের জন্য কাজে লাগানোর সুযোগ নেই। আমাদের সার্ভিস কোড এবং তাদের সার্ভিস কোডটা ডিফারেন্ট। তাদের সার্ভিস কোডটা গেজেটেড, আমাদেরটা নন গেজেটেড। আমাদেরটা তাদের মন গড়া, তারা যা ইচ্ছা তাই লিখে সার্ভিস কোড করতেছে। আন্দোলনের সময় তারা বলেন, কেনাকাটা, নিয়োগ সবকিছুর নিয়ন্ত্রক বোর্ড হলেও ভোগান্তি হয় সমিতির। 8 আগস্ট 2024 সালে সমিতির 20,000 কর্মকর্তা কর্মচারী আরইবির অভিমুখে লং মার্চ করে। পরবর্তীতে 30 সেপ্টেম্বর 2024 সালে তারা সারা দেশে আরইবির কেনাকাটার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে। আন্দোলনের এক পর্যায়ে কর্মবিরতিও পালন করে সমিতিতে কর্মরতরা। এতে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে। চাকরি হারান সমিতির 24 জন কর্মকর্তা। শিকার হন হামলা, মামলা, গ্রেপ্তারেরও। যে মানুষটাকে আপনি সকাল 8টায় গ্রেপ্তার করলেন, সে মানুষটা দুপুর 3টার সময় বিদ্যুৎ কিভাবে বন্ধ করলো? আপনি আমাকে এই প্রশ্নের জবাব দেন। যে মানুষটাকে আপনি 16 অক্টোবর চাকরিচ্যুত করলেন, 16 অক্টোবর দিবাগত রাতে মামলা দিলেন, সকালবেলা গ্রেপ্তার করলেন এবং গ্রেপ্তার করে দেশবাসীকে জানাইলেন যে ব্ল্যাক আউট করছে, এই জন্য তাকে গ্রেপ্তার করছি। তাহলে আপনি কি গায়েবী জানেন যে আমি 17 তারিখ ব্ল্যাক আউট করবো? এটার পিছনে আমরা এখানে লিখিতভাবে স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে বলতেছি, এটার পিছনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দায়ী এবং তারাই দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের আগের দিন চাকরিচ্যুত করেছে, রাষ্ট্রদ্রোহ মামলা করেছে, গ্রেপ্তার করিয়েছে। এমনকি কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি সংবাদ নিজের ফেসবুকে শেয়ার করে চাকরি হারান পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। জুলাই আগস্টে সরাসরি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, সেটা আপনারা আমার পোস্ট দেখলেই বুঝবেন। যেখানে আমি দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, সেখানে আজকে আমার চাকরি হারাতে হলো। বোর্ডের যেসব কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈনুদ্দিন, যিনি 10 বছরের বেশি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আমরা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে ক্যামেরায় কথা বলতে চান না তিনি। আমি আসলে বলতে চাচ্ছি না এই জিনিসগুলো, তবে জানান নানা প্রশ্নের জবাব। জিনিস ওইটাই যে আপনি নিয়েছেন কম দামেরটা, আপনি হাউ ডু ইউ, আপনি ভালো জিনিস আশা করবেন কেমনে? এখন আপনার তো পিপিআর, যে আমাদের মানে যে আইনের ভিত্তিতে আমরা কেনাকাটা করি, এটা তো বলেই দিয়েছে লোয়েস্ট প্রাইস নিতে হবে।
এখন আপনাকে তো চাইনিজ মালের সাথে তো আমেরিকান মাল তো আসতে পারবে না ওই দামে ভাই, ইউরোপিয়ান মাল আসতে পারবে না, অস্ট্রেলিয়ান মাল আসতে পারবে না, তো আপনি জানি আমরা। মিটার কেনাকাটা ও লাইন নির্মাণে অনিয়ম হয়েছে তা মানতে চান না তিনি। প্রকল্প থাকলে গভর্নমেন্ট করে, প্রকল্প না থাকলে ডিওএইচএস ওয়ালারা করে, মানে ওরা এদেরকে পয়সা দিয়ে কিনে নেয় মানে এরকম। যেমন মনে করেন আমরা তো শতভাগ বিদ্যুতায়ন করতে গিয়ে সকলকে আমরা বিদ্যুৎ দিচ্ছি, এটা ইন্ডাস্ট্রি হোক, বাণিজ্য হোক, শিল্প হোক, আবাসিক হোক, আমরা সকলকে দিয়েছি। শতভাগ আমরা বাংলার সকল মানুষ বিদ্যুৎ পাইছি না, কিন্তু প্রকল্পের আওতায় করেছি। কিন্তু যখন প্রকল্প ছিল না, কিংবা এখন যদি প্রকল্প না থাকে, আপনি যদি বিদ্যুৎ চান তাহলে সে আপনাকে বলবে টাকা দেন, করবো, আবার তো প্রকল্প নাই। সমিতির যারা আন্দোলন করছেন এবং যেসব দাবিতে আন্দোলন করছেন তা মানতে নারাজ তিনি। সমিতি আপনি লক্ষ্য করেন, সমিতি মানে কি? কোম্পানিও না, ওর স্ট্যাটাস আরও নিচ্ছে, ওদেরকে তো সমিতির জন্য রিক্রুট করা হয়েছে। গ্রাহক বোর্ড কিংবা সমিতি বোঝে না, তাদের প্রয়োজন সঠিক সেবা, আর সেই সেবা নিশ্চিত করতে বোর্ড এবং সমিতির মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে হবে। আমাদের চাওয়া সরকারের শক্ত হস্তক্ষেপে স্বস্তি ফিরবে পল্লী বিদ্যুতে। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। দর্শক, সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।